কিন্তু খালি গ্রাম, গ্রামটা গ্রাম বাংলার এক প্রাকৃতিক মনোরম দৃশ্যে পরিপূর্ণ, যেন কোনো শিল্পী রং তুলি দিয়ে এঁকেছেন এটা। তবে গ্রামের সবকিছু ঠিকঠাক থাকলেও গ্রামের শেষ প্রান্তে একটা বড় শেওড়া গাছ রয়েছে। সেই শেওড়া গাছটায় রাতের বেলা ভূতের উপদ্রব নাকি শুরু হয়ে যায়। সত্য কিনা মিথ্যা সেটা বলতে পারেনি এই গ্রামের কেউই। তবে লোকজনদের বিশ্বাস ওখানে কোনো অশরীরী রয়েছে। এই গ্রামেই বাস করত নিধু। নিধু ও তার স্ত্রী। খুব অভাব অনটনের মধ্য দিয়ে তাদের দিন পার হতো। নিজেদের সংসার চালানোর জন্য নিধু দিনমজুরের কাজ করত। একদিন নিধুকে নিধুর স্ত্রী রান্নাঘরে ডেকে বলল, কি হয়েছে চন্দ্রা, তুমি আমাকে ডাকলে কেন? কি বলবে তাড়াতাড়ি বলো, আমাকে তো কাজেও যেতে হবে। ওগো, আমার না অনেকদিন ধরে মাছ খেতে ইচ্ছা করছে। তুমি তো বেশ কিছুদিন ধরে মাছই আনছো না। আজকে বরং একবার কর্তাকে বলে 2 পয়সা বেশি নিয়ে একটা মাছ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে কর্তাকে বলে বেশি পয়সা নিয়ে তোমার জন্য একটা ইলিশ মাছ কিনে আনবো। সেটা তুমি ভাজা করো, ঠিক আছে? আমাকে এখন যেতে দাও, আমি আসি। কথা শেষ হতে না হতে নিধু ছটপট করে ঘর থেকে বাহির হয়ে গেল। নিধুর স্ত্রী নিধুর চলে যাওয়াটা হা করে দেখতে লাগলো। অনেকদিন ধরে নিধুর স্ত্রী মাছ খায়নি, সে কারণে তার মাছের প্রতি একটা গভীর আকর্ষণ জন্মেছে। সে কারণেই আজ প্রবল ইচ্ছা তার স্বামীর কাছে প্রকাশ করেই ফেললো। নিধু দিনমজুরের কাজ করে এই গ্রামের শশীকান্ত বাবুর কাছেই। শশীকান্ত বাবুর গোদাম ঘরে সমস্ত মালামাল দেওয়া নেওয়ারই কাজ করে নিধু। দিন শেষে টাকাও পায়, তবে সেই টাকায় সংসার চালাতে খুব কষ্টই হয় নিধুর। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামতে যাবে, তখনই নিধু টাকা চাইতে এলো শশীকান্ত বাবুর কাছে। কর্তা, আমার গিন্নি খুব ইলিশ মাছ খাওয়ার বায়না করেছে, আজকে একটু 2 পয়সা বেশি দেবেন? কেন দেব না? তোমার গিন্নি আজকে ইলিশ মাছ খেতে চেয়েছে, আমি তো খুশি হয়েছি। আচ্ছা, কিছু টাকা তোমাকে বেশি দিচ্ছি, যেটা দিয়ে তুমি ইলিশ মাছ কিনবে। নাও ধরো টাকা, এতে তোমার আশা করি হয়েই যাবে। অসংখ্য ধন্যবাদ কর্তা মশাই, আমার অনেক বড় উপকার করলেন আপনি। আজ তবে আমি আসি। হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আর দিতে হবে না। অনেক দিন ধরেই তুমি আমার কাছে কাজ করো, সংসার চালাতে তো কষ্ট হয়, সেটা আমি জানি, চিন্তা করো না। এরপর নিধু খুব খুশি মনে তাড়াতাড়ি পা চালিয়ে মাছের বাজারের দিকে এগিয়ে যেতে থাকলো। তার স্ত্রীর জন্য আজকে সে মাছ বাড়িতে নিয়ে যেতে পারবে, এটা ভেবেই খুব খুশি হলো সে। এদিকে সূর্য অস্ত গিয়েছে। পাচুদা, একজোড়া ভালো দেখে ইলিশ মাছ দাও তো তাড়াতাড়ি, গিন্নি খুব খেতে চেয়েছিল আজকে। খুব ভালো সময় তুমি এসেছো, আমি এক্ষুনি বন্ধ করে সব চলে যাচ্ছিলাম। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি তোমার একজোড়া ইলিশ মাছ, 500 টাকা দাও তো। বাবা, একজোড়া ইলিশের দাম 500? আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, এই নাও তোমার টাকাটা। 500 দিয়েছি, গুনে নিও। হ্যাঁ, আমি আসি, ঠিক আছে? গ্রামের কাঁচা মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে নিধু। নিধুর মাথায় ছিল না যে সে ইলিশ মাছ নিয়ে গ্রামের শেওড়া গাছটার নিচ দিয়ে যাচ্ছে। তখনই গাছ থেকে একটা ছায়ামূর্তিকে দেখতে পাওয়া যায়।
কি বিভৎস তার রূপ। মাছের গন্ধ পাচ্ছি, হয়তো কেউ যেন মাছ নিয়ে যাচ্ছে। টাটকা ইলিশ মাছের গন্ধ। কতদিন ইলিশ মাছ খাইনি। নিধু যখনই শেওড়া গাছটার নিচ দিয়ে যাচ্ছিল তখনই এক দমকা হাওয়া বইতে শুরু করলো, আর গাছের ওপর থেকে কে যেন একটা ফিসফিসে কণ্ঠে কিছু একটা বলে উঠলো। এই, তুই কোথায় যাচ্ছিস? তোর হাতে ওটা কি রে? কিসের ব্যাগ? মাছের নাকি? দে আমাকে মাছ। মাছ না দিলে তোর ঘাটটাই মটকে দেব। নিধু বুঝতে পারলো এটা এই শেওড়া গাছের মেছো পেতনির কাজ। সে খুব ভয় পেয়ে গেল। আমরা এমনিতেই গরিব মানুষ, আমি তোমাকে মাছ দিলে আমরা খাবো কি? না না, আমি তোমাকে মাছ দিতে পারবো না। আমাকে যেতে দাও তো, আমাকে যেতে দাও। আমি তোমাকে মাছ দিতে পারবো না বলে দিয়েছি, আমি দিতে পারবোই না। দিবি না মাছ আমাকে? দিবি না? তবে রে হতচ্ছাড়া, এবার বুঝবি আমাকে না বলার ফল। এবার দেখ আমি কি করি। হঠাৎ করেই খুব রেগে ক্রোধে সেই মেছো পেতনিটা ধেয়ে এলো নিধুর দিকে, আর নিধুর শরীরের মধ্যে প্রবেশ করে গেল। এরপর নিধু সেই মাছের ব্যাগটা নিয়ে আবার হাঁটতে শুরু করলো বাড়ির দিকে যাবার জন্য। অন্যদিকে নিধুর স্ত্রী নিধুর অপেক্ষায় এখনো বাইরে বসে রয়েছে। না, লোকটার এত দেরি হচ্ছে কেন আসতে? লোকটা তো আসবে সেও শেওড়া গাছটার তলা দিয়ে। ওই শেওড়া গাছটা তো মোটেও সুবিধের না। গ্রামের বৌদিদের কাছ থেকে শুনেছি ওই জায়গাটায় ভীষণ বদনাম আছে। কি হলো? না, যাই, একটু এগিয়ে গিয়ে দেখতেই হবে। আমার মাছ খাওয়ার জন্য লোকটা আবার কোনো বিপদে পড়লো না তো? নিধুর স্ত্রী চন্দ্রা একটু পরেই দেখতে পেল নিধু মাছের ব্যাগ কাঁধে করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। ওমা, তুমি চলে এসেছো? আমি তো আরো তোমাকে খুঁজতেই যাচ্ছিলাম। আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, চলে এসেছি। তুমি ইলিশ মাছটা ভাজো, যাও। অনেক কষ্ট করে ইলিশ মাছটা আজকে নিয়ে আসতে পারলাম। হ্যাঁ, খুব দগল গিয়েছে, একটু বিশ্রাম নিব আমি। তুমি যাও তো, ইলিশ মাছ ভাজো। আচ্ছা চলো, মাছটা দাও, আমি মাছটা ভিজে দিই তোমাকে। কতদিন পর ইলিশ ভাজা দিয়ে ভাত খাবো। চলো চলো, হাত মুখ ধুয়ে দাও, আমি এক্ষুনি মাছটা ভেজে তোমার জন্য ভাত বাড়ছি। চন্দ্রা একটা ইলিশ মাছ ভেজে তার স্বামীকে দিতে না দিতেই নিধু কপ কপ করে সমস্ত ইলিশ মাছ রাক্ষসের মতো খেয়ে ফেললো। সেটা দেখে চন্দ্রা একটু অবাক হয়েছিল বটে, তবে সবটা সামলে নিয়ে সে আর কোনো কিছু না বলে তারা দুজন স্বামী স্ত্রী ঘুমিয়েছিল। কিন্তু হঠাৎ একটা বিকট গর্জনে চন্দ্রার ঘুম ভেঙে যায়। চন্দ্রা ঘুম থেকে উঠে দেখে তার স্বামী নিধু তার পাশে নেই। সে কিছু একটা খাবার বা চিবোনোর শব্দ শুনতে পেল। শব্দটা রান্নাঘর থেকে আসছিল, সে কারণে সে রান্নাঘরের দিকে অগ্রসর হলো। রান্নাঘরে ঢুকে চন্দ্রা যা নিজের চোখে দেখতে পেল সেটা দেখার জন্য হয়তো চন্দ্রা কখনোই প্রস্তুত ছিল না। এই দৃশ্য দেখে চন্দ্রার রক্ত হিম হয়ে গেল। চন্দ্রা দেখতে পেল তার স্বামী নিধু কাঁচা ইলিশ মাছটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যেন একটা দানবের মতো। এ কি, তোমার এরকম অবস্থা হলো কি করে? আমি মাছ খাবো, মাছ খেতে যে আমি বড্ড ভালোবাসি। দে দে বলছি, নইলে তোকে আমি শেষ করে ফেলবো। হায় ঈশ্বর, আমার কত বড় ক্ষতি হয়ে গেল। লোকটাকে তো মেছো পেতনিতে ধরেছে। এবার আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করেই সেই নিধুর শরীরে থাকা মেছো পেতনিটা হাত বাড়িয়ে চন্দ্রার গলাটা টিপে ধরলো। আমাকে আমাকে তুমি ছেড়ে দাও। আমার স্বামীকে তুমি কি করেছো বলো, বলো বলছি।
আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আমি বাঁচতে চাই। এমন ছটফট করতে করতে হঠাৎ করে মাটিতে ছিটকে পড়ল চন্দ্রার সেই নিথর হয়ে যাওয়া দেহটা। চন্দ্রা আর নেই এই পৃথিবীতে। আজকে বউ থাকলে আর আমাকে ইলিশ মাছ ভাজতে আসতে হতো না। হ্যাঁ, যাই হোক, একাই ভালো আছি বেশ। হঠাৎ করে পাঁচুর এমন মনে হলো যেন কেউ তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। আরে নিধু ভাই যে, তুমি এখানে কখন এলে গো? ইলিশ মাছ কেমন খেলে সেটা বলতে এলে নাকি? মাছ দে, আমি মাছ খাবো। মাছ খেতে যে আমি বড্ড ভালোবাসি। দে দে বলছি, নইলে তোকে আমি শেষ করে ফেলবো। ও বাবা গো, এ কি ভয়ানক! আমি এখান থেকে পালাই, পালাই। নিধুকে মেচো পেতনিতে পেয়েছে গো, পালাই পালাই। পর মুহূর্তেই পাঁচু ঘর থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করলো। পাঁচু দৌড়াতে দৌড়াতে গ্রামের চায়ের দোকানে এসে হাজির হলো। কিরে পাঁচু, তুই এত হাঁপাতে হাঁপাতে কেন আসছিস বলতো? বাঘে ঠাগে তাড়া করলো নাকি তোকে? হ্যাঁ? আরে কর্তা, বাঘে তাড়া করলে তাও তো বাঁচন যাইতো। তবে কে তাড়া করেছে জানেন? নিধু তাড়া করেছে, নিধু। কি বলতে চাইছো বলো তো তুমি? নিধু আচমকা কেন তোমাকে তাড়া করতে যাবে শুনি? আর কি বা অপরাধ করেছো তুমি? হ্যাঁ, আরে কি আর বলবো, নিধু নয়, নিধুর শরীরে থাকা মেছো পেতনি গো, মেছো পেতনি। আমার আমি আমি কি বলবো বুঝতেই পারছি না। মাছ রান্না করছিলাম, তখনই পেছন থেকে দেখি নিধু দাঁড়িয়ে রয়েছে। নিধু মেছো পেতনি হয়ে গেছে। ও, বিষয়টা বুঝতে পেরেছি। নিধু আমার কাছ থেকে টাকা নিয়ে মাছ কিনে ওই শেওড়া গাছতলাটার নিচ দিয়ে যাচ্ছিল বোধ হয়। হ্যাঁ, সে কারণেই মেছো পেতনিটা ভর করেছে নিধুর ওপর। আমি আমি একজন তান্ত্রিককে চিনি, তার নাম বজ্রনাথ তান্ত্রিক। এই পেতনির হাত থেকে উনি আমাদের রক্ষা করতে পারেন। আরে তাইলে আর এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এসো আমার সঙ্গে, আমিও যাব। নগেন খুড়ো, তুমিও এসো, তাড়াতাড়ি চলো ওই তান্ত্রিকের কাছে। এরপর পাঁচুর সঙ্গে কানু এবং নগেন খুড়ো দুজনেই যাচ্ছিল সেই বজ্রনাথ তান্ত্রিকের কাছে। বজ্রনাথ তান্ত্রিক এই গ্রামে নতুন এসেছে। এই বেশ কিছুদিন হলো গ্রামের শ্মশানে এসে উঠেছে। তারা পৌঁছে দেখে তান্ত্রিক নরকঙ্কালের মাঝে বসে কি জানি মন্ত্র উচ্চারণ করছেন। পেন্নাম বাবা, অনেক কষ্ট করে আপনার কাছে এসেছি। আমরা অনেক বড় বিপদে পড়েছি, আপনি পারেন আমাদের বাঁচাতে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি তোরা কি বিপদে পড়েছিস। নিধুর শরীরে এক প্রেতাত্মা ভর করেছে তো, সেই শেওড়া গাছের মেছো পেতনি। চিন্তা করিস না, আমি থাকতে তোদের কোনো রকম ক্ষতি ওই মেছো পেতনি করতে পারবে না। তাহলে বাবা, আপনি আমাদের সাথে চলুন, গিয়ে ওই মেছো পেতনিকে জব্দ করে আসবেন। চলুন চলুন। এরপর বজ্রনাথ তান্ত্রিক গ্রামের সেই লোকজন পাঁচু, কানু এবং নগেন খুড়োর সঙ্গে হাঁটা শুরু করলো। তারা সরাসরি নিধুর বাড়িতে এসে রান্নাঘরে প্রবেশ করলো এবং রান্নাঘরে প্রবেশ করেই দেখতে পেল নিধুর স্ত্রী চন্দ্রার মৃতদেহ পড়ে রয়েছে মেঝেতে। যা ভেবেছিলাম ঠিক তাই হলো, ভীষণ দেরি হয়ে গেল আসতে। নিধুর স্ত্রী তো এখানে পড়ে মারা গিয়েছে, তবে নিধু কোথায়? তান্ত্রিক বাবা, নিধু কোথায় গিয়েছে? তোমরা বুঝতে পারছো না? নিধুকে মেরেই তো নিধুর শরীরে ওই মেছো পেতনি প্রবেশ করেছে, মেছো পেতনি। তারপর নিধু স্ত্রীকে মারলো। এ কি বলছেন বাবা? তাহলে তো ওই প্রেতাত্মা এই গ্রামের সকলকেই শেষ করে ফেলবে।
তবে ওই প্রেতাত্মাকে শেষ করতে হলে তোমাদের বাইরে যেতে হবে। আমি এখানে একটা হোম করব, তোমরা বাইরে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করো আমার জন্য। বজ্রনাথ তান্ত্রিকের কথা মতো তারা তিনজনেই তক্ষুনি ঘর থেকে বেরিয়ে এলো। ঘরের বাইরে এসে দাঁড়িয়ে রইল তারা তিনজন। আর বজ্রনাথ তান্ত্রিক ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে অগ্নিকুণ্ড নির্মাণ করে সেইখানে বসে মন্ত্র উচ্চারণ করতে করতে বলতে লাগলো, এই মেছো পেতনি, কোথায় তুই? তাড়াতাড়ি আমার সামনে আয়, না হলে এই বিছুটি পাতা লঙ্কা গুঁড়ো দিয়ে আজকে তোর ভগ নীলা সাঙ্গ করে দেব। আমার সামনে এক্ষুনি তুই উপস্থিত হ, না হলে আজই তোকে শেষ করব। হঠাৎ করেই ঘরের এক কোণে সেই মেছো পেতনির আবির্ভাব ঘটল। কি ভয়ানক তার চোখ দুটো! তুই কে? তোর মতো কত তান্ত্রিক এলো আর গেল, তুই নাকি মারবি? হ্যাঁ, আমি আজকে তোকে মারবো, তোকে শেষ করে ফেলবো আমি। তুই বল, তুই এখান থেকে চলে যাবি? বল, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এত বড় সাহস তোর! আমার সঙ্গে লড়াই করতে আসিস না। আমি তোকে ছাড়বো না আমি। তাহলে মর তুই। এই সর্ষে আর এই লঙ্কা গুঁড়ো দিয়ে আজকে আমি তোর প্রাণ নাশ করবো রে মেছো পেতনি। কতদিন পরে একটা শরীর পেয়েছি, এই শরীর আমি এমনি ছেড়ে দেব? এটা কখনোই হতে পারে না, কখনোই না। প্রয়োজন পড়লে গ্রামের সকলকে আমি শেষ করব, কাউকে বাঁচতে দেব না, কাউকে না। তাহলে বেশ, এই নে তবে লঙ্কা পোড়া আর লঙ্কার গুঁড়ো, সাথে সরিষা পোড়া। এবার দেখ তুই কেমন ছটফট করিস। আমি কি করব বল? তুই যদি না শুনিস আমার কথা, আমাকে এটা করতেই হতো। আমাকে ছেড়ে দে, আমি চলে যাচ্ছি। আমি আর কারো কোনো ক্ষতি করব না, আমাকে যেতে দে। তুই তো বলছিস তুই চলে যাবি, তবে যাওয়ার কোনো প্রমাণ দিয়ে যা। তুই চলে যাওয়ার পর ওই শ্যাওড়া গাছটার ডাল ভেঙে দিয়ে যাবি। আচ্ছা বেশ, আমি যাওয়ার সময় ওই শ্যাওড়া গাছটার সমস্ত ডাল পাতা ভেঙে দিয়ে যাব। ধীরে ধীরে ওই রান্নাঘর থেকে মেছো পেতনিটা উধাও হয়ে যেতে শুরু করে। পরের দিন হঠাৎ করে গ্রামবাসীরা দেখতে পেল গ্রামের সেই শ্যাওড়া গাছটার একটা পাতাও সেই গাছে আর নেই। সব যেন এক রাতের মধ্যেই উবে গিয়েছে। গাছটা একেবারে ডালপালা বিহীন হয়ে রয়েছে। গ্রামের নাম শিমুলপুরা। গ্রামে লোকজন বেশ ভালোভাবেই বসবাস করে। আর এই গ্রামের একটা ভয়াবহ দিকও রয়েছে। গ্রামের ঠিক দক্ষিণ দিকে একটি ঘাটে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। সে কারণে লোকজন এই ঘাটের নাম ইলশে ঘাট রেখেছিল। তবে এই ঘাটে এখন কেউ যদি ইলিশ মাছ ধরতে আসে, তার জীবন নিয়ে বেঁচে ফেরাটা একটু বড্ড মুশকিল হয়ে ওঠে, কারণ এইখানে নাকি অপদেবতার ছায়া রয়েছে। কেউ যদি এখানে মাছ ধরতে আসে, সে আর কখনো ফিরে যায় না। এই নদী তাকে ডুবিয়ে মেরে ফেলে, নয়তোবা তার আত খাওয়া দেহটা পাওয়া যায় নদীর ধারের ওই শ্মশানে। নদীর পাশেই কালমুন্ডির একটি ভয়াবহ শ্মশান। আর এই গ্রামেই বাস করে রঘু। রঘু পেশায় একজন জেলে। খাল বিলে জাল ফেলে যে কটা মাছ পায়, সে কটা বাজারে বিক্রি করে
তার সংসার চালাতে বড্ড মুশকিল হয়ে যায়। সে কারণে তাদের অভাব আর ফুরোয় না। রঘু ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী, কিন্তু তার অভাগা কপাল যে সে গরিব। সে কারণে কেউ তাকে দেখতেই পারে না বা কাজের সন্ধানও দেয় না। আর বেচারা রঘু গ্রামে নদী পুকুরে জাল ফেলে মাছ ধরে বেড়ায়। ঘরে রঘুর স্ত্রীও আছে। রঘুর স্ত্রী মিনতি। মিনতি রঘুকে আরো আশ্বাস দেয়, একদিন আমাদের সুখের দিন আসবে এই বলে। না, আর পাচ্ছি না। এমনভাবে সংসার কি চালানো যায়? আমার তো অনেক কষ্ট হয়, তারপরেও একটু সুখের মুখ দেখি না। ও ভাইয়া, শুনেছ ইলিশে ঘাটে সেই কত ইলিশ মাছ পাওয়া যায়? আর ওই ইলিশ ধরতে গিয়ে রহিম কাকা তো প্রাণেই মারা গেল। ইলশে ঘাটে ইলিশের লোভে যেই যায় তারই মৃতদেহ ওই ইলশে ঘাটের পাড়ে পাওয়া যায়। আচ্ছা চলো এখান থেকে, এসব ভেবে লাভ নেই। আমার ইলশে ঘাটের কথা আগে কেন মনে পড়েনি? এই দুর্দিনে ইলশে ঘাটই একমাত্র আমার অবলম্বন। আমি ইলশে ঘাটে যাব ইলিশ মাছ ধরতে। এই বলে রঘু হাঁটতে শুরু করলো তার বাড়িতে যাবার জন্য। রঘুর সামনে আর কোনো রাস্তা খোলা নেই। বউয়ের চিকিৎসা করাতে হবে, সে কারণে অনেক টাকা লাগবে, সদরে নিয়ে যেতে হবে। সে কারণে ইলশে ঘাটে গেলে ইলিশ মাছ পেলে তার অনেকটা উপকারী হবে বটে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে রঘু তার বাড়িতে চলে এলো। রঘু বাড়িতে প্রবেশ করে দেখতে পেল তার স্ত্রী একটি খাটের উপর বসে রয়েছে। তার শরীর খুবই অসুস্থ। মিনতি, তুমি কোনো চিন্তা করো না, আমি আমি অবশ্যই কিছু না কিছু করব। ইলশে ঘাটে যাব ভেবেছি। ইলশে ঘাটে অনেক মাছ পাওয়া যায়। সেইখান থেকে ইলিশ মাছ ধরে বাজারে বিক্রি করলে অনেক টাকা আসবে। আর টাকা হাতে এলে তোমাকে আমি নিয়ে সদরে চলে যাব, নইলে তোমায় আমি বাঁচাতে পারবো না গো। এই বলে রঘু তার পাশের ঘরে চলে গেল তার জালগুলো পরিপাটি করার জন্য। আজ রাতেই সে বের হবে। যখন আকাশে চাঁদ উঠেছে, চাঁদের পুরো আলো এই প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে, তখন রঘু বাড়ি থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। তার স্ত্রী এতে বাধা প্রদান করলেও রঘু মানে না। তোমার কি যাওয়া লাগবে? না গেলে হয় না। শুনেছি ওই ইলশে ঘাটে নাকি অপদেবতার ছায়া রয়েছে। এই তো গত মাসেই ওই ইলশে ঘাটে রমেশ দাদার মৃতদেহ পাওয়া গিয়েছিল। রক্ত শূন্য চোখ দুটো যেন আতঙ্কিত হয়ে শেষ পলক ত্যাগ করেছে। তাই বলছি, যতই অভাবী হোক না কেন, আমি তোমাকে হারাতে চাই না। তুমি যেও না ওখানে। প্রেতাত্মার ভয় পেলে তো আমি তোমাকে বাঁচাতে পারবো না গো। চিন্তা করো না, আমার কিচ্ছুটি হবে না। তুমি দুগ্গা দুগ্গা করতে থাকো যেন আমি সাবধানে ফিরে আসতে পারি, ঠিক আছে? আর ভূত প্রেত বলে কিছুই নেই, ওসব বুঝলো কি? মিনতির হাজার বারণ সত্ত্বেও রঘু বেরিয়ে পড়ল ওই ইলশে ঘাটে যাবার জন্য। রঘুর কাছে আর কোনো পথ খোলা ছিল না। লোকটা আমার কোনো কথাই শুনলো না। ঠাকুর, তুমি ওনাকে রক্ষা করো ওনাকে তুমি, ঠাকুর। রঘু হাঁটতে শুরু করে গ্রামের মেঠো পথ ধরে ওই ইলশে ঘাটে যাবার জন্য। ইলশে ঘাটে প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাওয়া গেলেও সেখানে আসলে তেমন কেউই যায় না, কারণ ওই ঘাটটা রাতের বেলা ভূতের আঁকড়া হয়ে ওঠে। ওই ঘাটে যেই মাছ ধরতে যায় তার মৃতদেহ ঘাটের পাড়ের কালমুন্ডির শ্মশানে খুঁজে পাওয়া যায়। রক্ত শূন্য হয়ে থাকে ওই মৃতদেহগুলো। দেখতে দেখতে এমন মনে হয় যেন আতঙ্কে ওই ব্যক্তি সেইখানেই শ্বাস ত্যাগ করেছে। কিন্তু কি আর করার, রঘুর কাছে কোনো রকম পথই খোলা ছিল না। সে কারণে সে ইলশে ঘাটে যেতে তৈরি হয়। সে
মাঝে রাস্তা এসে থমকে দাঁড়ায় আর বলতে শুরু করে, ইলশে ঘাটে তো চলেই এসেছি প্রায়, কিন্তু আমি কি এটা ঠিক করতেছি? আমার গিন্নির তো এমন শরীর খারাপ হয়েছে, সদরে না নিলে ওকে বাঁচানোই যাবে না। যাই হোক, আমাকে ইলশে ঘাটে পৌঁছাতেই হবে। এই কথা বলে রঘু পুনরায় হাঁটতে শুরু করে। এই তো ইলশে ঘাটে পৌঁছে গিয়েছি। এইবার শুধু নামবার পালা। নৌকো তো বাধাই আছে ওখানে। নদীতে একটা ভারী ভারী ভাব অনুভব হচ্ছে, আর সেই সময় রঘু তার নৌকা নিয়ে নদীতে ইলশে ঘাট নিয়ে যত সমস্ত সে কথা শুনেছে সবগুলোকে মনের ভুল ভেবে সে একটি জায়গায় নৌকাটাকে দাঁড় করায়, আর সেইখানেই মাছ ধরবে বলে ঠিক করে। কিছুক্ষণ পর সে তার নৌকায় থাকা জালটি নদীতে ফেলে দেয়। রঘুর অনেক ভয় হচ্ছিল, কারণ এই ঘাটটা ভালো নয়। হঠাৎ করেই তার জালে একটি কালো মানব ছায়া দেখতে পাওয়া যায়। সেটা দেখে রঘুর শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে যায়। এই বিষয়টা দেখে রঘু খুব ঘাবড়ে যায়, আর সে নড়তেও পারছিল না। সে সেই নৌকাতেই দাঁড়িয়ে রয়েছে। পরক্ষণে নদীতে একটি ছায়া ফুটে ওঠে। ছায়াটির শরীরে মাংস যেন কেউ খুবলে খুবলে খেয়েছে। কি বিভৎস দেখতে ছায়ামূর্তিটি! সেইখানেই নৌকা ডুবে যায়, আর জলের ভিতর পড়ে যায় রঘু। আর এদিকে রঘুর স্ত্রী মিনতি খুব ভয় পেয়ে রয়েছে। ইলশে ঘাটে সে তার স্বামীকে যেতেই দিতে চায়নি। সে ভেবেছে যে কিচ্ছু হবে না, কিন্তু তার স্বামীর এতটা দেরি হচ্ছে দেখে সে আর নিজেকে সামলে রাখতে পারল না। সে হাঁটতে শুরু করলো পাশের বাড়ি হারানদার কাছে যাবার জন্য। হারান তাদের প্রতিবেশী। এমন করুণ সময় হারান হয়তো বা তাদের পাশে দাঁড়াতে পারে, এটা ভেবে মিনতি হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে হারানের ঘরের সামনে এসে দাঁড়ালো। একটা বিশাল বড় ধাক্কা খেয়ে সে বলল, হারান্দা, ও হারান্দা, হারান্দা বাড়ি আছো? মিনতির ডাক শুনতে পেয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো হারান। হারানও একজন জেলে পেশায়। কি হয়েছে বৌদি? তুমি তুমি আমায় ডাকতেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আর এমন ছটফট করতেছো? তোমার ভাই ইলিশের লোভে ইলশে ঘাটে গিয়েছে, আমার হাজার বারণ সত্ত্বেও। কি বলো? হায় হায়, ওইখানে গেছে রঘু? না না, আমি গ্রামবাসীদের নিয়ে ওখানে যাচ্ছি, দাঁড়াও। তার বলছি কি, একটু সাহায্য করো না, ওনাকে ফিরিয়ে নিয়ে আসো না। তুমি তুমি আমার ঘরে গিয়ে বসো বৌদি, আমি গ্রামবাসীদের নিয়ে ওইখানে যাইতেছি। দেখি দেখি কি দিয়ে কি করা যায়, চিন্তা করো না তুমি। এরপর হারান গ্রামের আরো 3-4 লোককে নিয়ে ওই ইলশে ঘাটের কাছে পৌঁছে গেল। কিন্তু গিয়ে হারান দেখতে পেল রঘুর মৃতদেহ ইলশে ঘাটের নদীর পাড়ের শ্মশানে পড়ে রয়েছে। রঘুর মৃত্যুর পর রঘুর স্ত্রী মিনতি আরো অসুস্থ হতে শুরু করলো, আর তার মানসিক ভারসাম্য হারিয়ে গেল। এমনভাবেই বেশ কদিন পার হয়ে যায়। একদিন খবর পাওয়া যায় সেই একই জায়গায় মিনতির মৃতদেহ পড়ে রয়েছে ইলশে ঘাটে। গ্রামের লোকজন বলে মানসিক ভারসাম্য হারিয়ে মিনতি নাকি নিজেই আত্মহত্যা করেছে, কিন্তু আসল রহস্য কি সেটা আজও অজানা।